আমরা এখন যেটা শুরু করতে চাচ্ছি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এবং স্পেশালি পাইথন কিভাবে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কনসেপ্টে কাজ করে, এবং ক্লাস এবং অবজেক্ট কি, এবং আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর যে তিনটা মেজর এলিমেন্ট, ইনহেরিটেন্স, এনক্যাপসুলেশন অ্যান্ড পলিমরফিজম, এই তিনটা আমাদের পাইথনে কিভাবে এক্সিস্ট করে সেগুলা হালকাভাবে একটু দেখানোর চেষ্টা করব। প্রথমেই যে টপিকটা আসছে সেটা হচ্ছে ক্লাস এন্ড অবজেক্ট। পাইথনে ক্লাস এবং অবজেক্ট কিভাবে আসলে আমরা কাজ করতে পারি, বা পাইথন কিভাবে কাজ করে, এই কনসেপ্ট আমাদের জানা দরকার। অনেকেই আসলে আমরা যেটা দেখি যে ক্লাস এবং অবজেক্টের মধ্যে কোনো রকম কিছু আসলে না জেনেই কাজ করছে, তো এইটা কিন্তু যখন কোনো কমপ্লেক্স কিছু ডিল করা হবে তখন কিন্তু বোঝার জন্য খুব মুশকিল। তো সেই কারণে ক্লাস এবং অবজেক্টের মধ্যেকার রিলেশনশিপ এবং পাইথনে আমরা কিভাবে কাজ করতে পারি সেটা একটু দেখানোর চেষ্টা করব। যেমন এখানে পাইথন কিন্তু পুরোটাই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এবং ক্লাস আর অবজেক্টটা কি? ক্লাস হচ্ছে আসলে এই যে বলা আছে ব্লু প্রিন্ট ফর ক্রিয়েটিং এ অবজেক্ট। যেমন আমি খুব সিম্পল একটা এক্সাম্পল দিই। আমি হচ্ছে একটা গাড়ি তৈরি করতে চাই। সেই গাড়িটা হতে পারে কোনো ট্রাক, কোনো বাস, অথবা কোনো কার। কিন্তু গাড়ি তৈরির কিন্তু বেসিক যে ফরমেশন সেটা কিন্তু সেম, যে প্রত্যেকটাতেই মিনিমাম চারটা চাকা থাকবে, ওটার একটা স্ট্রাকচার থাকবে, ওইটাতে আপনার একটা বডি থাকবে, গ্লাস থাকবে, স্টিয়ারিং থাকবে, এগুলো কিন্তু কমন, তাই না? তো আমাদের কমন স্ট্রাকচারটা কিন্তু আমরা ক্লাসের মধ্যে রাখবো, কমন স্ট্রাকচারটাকে ক্লাসের মধ্যে রাখবো। আর অবজেক্ট ওই ক্লাস থেকে একটা একটা করে হায়ার করবো। যেমন আমি একটা সিম্পল এক্সাম্পল দিয়ে বোঝাই। যেমন এইটা হচ্ছে, আমি ধরলাম যে ক্লাস, এটা হচ্ছে ক্লাস। এখানে গাড়ির স্ট্রাকচারটা আছে, কমন স্ট্রাকচার, একটা গাড়ি তৈরি করার জন্য যা যা দরকার। এরপরে আমি হচ্ছে এইখান থেকে তিনটা অবজেক্ট তৈরি করতে চাচ্ছি। এটা একটা অবজেক্ট, এইটা একটা অবজেক্ট, আর এইটা একটা অবজেক্ট। এই এই অবজেক্টে আমি তৈরি করতে চাচ্ছি, সংক্ষেপে লিখলাম অবজেক্ট ওয়ান। এই অবজেক্টে তৈরি করতে চাচ্ছি, অবজেক্ট ওয়ানে আমি হলো একটা ট্রাক। তাহলে এখান থেকে কিন্তু আমরা স্ট্রাকচার নিব, নেওয়ার পর সেইখানে ট্রাকের জন্য ওই বেসিক থেকে আরো কি এক্সটেন্ডেড কি আছে বা কোনো মডিফাইড কিছু আছে কিনা সেটা রাখবো। এটা হলো অবজেক্ট ওয়ান। এরপরে হচ্ছে অবজেক্ট টু। এখানে আমরা কি করব, এখানে একটা বাস তৈরি করতে চাই। তো সেই বাসের মধ্যে কি কি এলিমেন্ট থাকবে সেটা কিন্তু আমাদের এখানে যে বেসিক এলিমেন্ট আছে সেইটার সাথে আরো নতুন কিছু মডিফাইড হতে পারে। এরপরে আমরা যখন এটাকে আহ একটা কারের জন্য তৈরি করব, তখন অবজেক্ট থ্রি, এটা কিন্তু আমাদের এই বেসিক থেকে নিয়ে এক্সটেন্ডেড কিছু করবে। তার মানে আমার এইটা কি হচ্ছে, আমার এইটা ক্লাস থেকে কিন্তু হায়ারার্কি হয়ে আসছে। এটা হচ্ছে ক্লাস আর এটা হচ্ছে অবজেক্ট। এই হচ্ছে কনসেপ্ট। আমি একটা ক্লাস থেকে একটা অবজেক্ট তৈরি করতে পারি, একাধিক অবজেক্ট তৈরি করতে পারি, ডিপেন্ডস অন দা প্রোগ্রাম। ওকে, তো এইটা হচ্ছে বেসিক জিনিস। তো ক্লাসকে বলা হচ্ছে ব্লু প্রিন্ট অফ অবজেক্ট, মানে এটা একটা ব্লু প্রিন্ট যেখান থেকে আসলে অবজেক্ট তৈরি হবে। আমি এই অবজেক্টের মধ্যে এই ক্লাস থেকে কিছু নিব, এবং ইচ্ছা করলে এই অবজেক্টের মধ্যে অন্য নতুন কিছু বসাইতে পারি। তো এখানে কি হতে পারে, এবার যদি প্রোগ্রামিং এর কনসেপ্টে আসি, তাহলে ক্লাসের মধ্যে আমার কিছু ফাংশন থাকতে পারে, কিছু ভেরিয়েবল থাকতে পারে। এই অবজেক্টের মধ্যে ওই ফাংশন গুলা বা ওই ভেরিয়েবল গুলো আমি সবই নিতে পারি, বা কিছু কিছু নিতে পারি, নাও নিতে পারি। তারপরে নতুন কিছু আমি ওখানে অ্যাড করব, নতুন কোনো ফাংশন অ্যাড করব, নতুন কোনো ভেরিয়েবল অ্যাড করব। যেমন ট্রাকের মধ্যে কিন্তু নর্মালি সেটা হতে পারে। আমি বাস যখন তৈরি করব, তখন এখান থেকে কিছু ফাংশন নেবো, কিছু ভেরিয়েবল নেব, নেওয়ার পরে এখানে নতুন কিছু আরো দিতে পারি, টু পারপাস দ্য সার্ভ অফ বাস কনস্ট্রাকশন। ঠিক আমরা যখন একটা কার তৈরি করব, তখন কিন্তু এই ক্লাস থেকে আমরা বেসিক গুলো নিব, নিয়ে এক্সট্রা অর্ডিনারি কিছু এখানে বসাবো যেটা কারের জন্য লাগবে। তার মানে আমার কিন্তু বেসিক জিনিসটা এখানেই থাকলো। আমার বাসের জন্য একটা, ট্রাকের জন্য একটা, কারের জন্য একটা জিনিস আমি ওখান থেকে নিলাম, বেসিকটা নিয়ে এক্সটেন্ডেড কিছু লাগিয়ে দিলাম। দিস ইজ দ্য বেসিক কনসেপ্ট অফ ক্লাস এন্ড অবজেক্ট। আমার মনে হয় আমি বোঝাতে পেরেছি সহজভাবে। এরপরে কিভাবে কাজ হয় আমরা সেটা কিন্তু দেখবো, যে আমাদের পাইথনে আমরা ক্লাস কিভাবে তৈরি করব, মানে ব্লুপ্রিন্ট কিভাবে তৈরি করব, এবং সেখান থেকে অবজেক্ট কিভাবে তৈরি করতে পারি। যেমন একটা ক্লাস কিভাবে তৈরি করব, আমি যেমন দেখেন, আমি আপনাদের করে দেখাই। যেমন এইখানে আমরা একটা ক্লাস তৈরি করতে চাচ্ছি, তাই তো?
ক্লাস মাই ক্লাস, এর মধ্যে একটা ভেরিয়েবল x ইকুয়াল টু 5। এরপরে আমরা হচ্ছে এই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করতে চাচ্ছি। এখানে অবজেক্ট আমি দিলাম p1 নামে অবজেক্ট। p1 মাই ক্লাস, তাহলে এইটা কিন্তু অবজেক্ট, এটা কিন্তু আমার ক্লাস। এই যে ক্লাস দিয়ে ক্লাস তৈরি করলাম, আর এইটা হচ্ছে আমার অবজেক্টের নাম হচ্ছে p1। এই p1টা মাই ক্লাসের একটা অবজেক্ট। এরপরে p1 ডট এক্স লিখলে আমি কিন্তু এই ক্লাসের সবকিছু ইউজ করতে পারবো। দেখেন এখানে কি হচ্ছে, এই যে 5। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা একটা ক্লাস বা অবজেক্টকে তৈরি করতে পারি। একটা ক্লাস থাকবে, ওই ক্লাসকে একটা অবজেক্ট পয়েন্ট করে থাকবে, এবং অবজেক্ট ওই ক্লাসের সবকিছুকে ইউজ করতে পারবে। ইচ্ছা করলে ওর মধ্যেকার সব এবং ওর বাইরেও অনেক কিছু, আমরা সেগুলো একটা একটা করে ভেতরে দেখার চেষ্টা করবো। এখন দেখেন ইনিট ফাংশন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ফাংশন। আসলে ইনিট ফাংশনের কাজ কি, আমি একটু লাইনগুলো একটু পড়বো যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। ইনিট ফাংশন: the example above are class and object in their simplest form and are not really useful in real life application। আমরা তো এতক্ষণ পর্যন্ত যেগুলো বললাম সেগুলোকে তো আসলে রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনে ইউজ করতে হবে। যদি ইউজ করতে চাই তাহলে কিন্তু ইনিট ফাংশনটা খুব জরুরি। কি হতে পারে? টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ ক্লাসেস উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য বিল্ট ইন ইনিট ফাংশন। ইনিট ফাংশনকে আপনাকে আসলে একটু বুঝতে হবে। কি হতে পারে? অল ক্লাসেস হ্যাভ এ ফাংশন কল ইনিট ফাংশন হুইচ ইজ অলওয়েজ এক্সিকিউটেড হোয়েন দ্য ক্লাস ইজ বিং ইনিশিয়েটেড। প্রত্যেকটা ক্লাসের মধ্যে একটা ইনিট ফাংশন থাকে, এবং যখনই ওইটাকে কল করা হবে ইনিট ফাংশনটা আগে কল হবে। যেমন এখানে এই ক্লাসের মধ্যে একটা ইনিট ফাংশন থাকবে, এবং যখনই আপনি একটা অবজেক্ট ক্রিয়েট করবেন ওই ক্লাসের মধ্যে ঢোকার শুরুতেই ইনিট ফাংশনকে বাধ্যতামূলক ওটাকে কল করতেই হবে। এটার দরকার আছে, কি কারণে দেখাচ্ছি। ইউজ দ্য ইনিট ফাংশন টু অ্যাসাইন ভ্যালুজ টু অবজেক্ট প্রপার্টিজ। আপনি এক একটা ভ্যালু চেঞ্জ করে নিতে পারেন সেই কারণে। যেমন আমরা ওখানে বললাম যে ক্লাসের মধ্যে একটা গাড়ির স্ট্রাকচার আছে। আপনি যখন একটা বাস তৈরি করবেন তখন কিন্তু ভ্যালু আলাদা হতে পারে একটা ভেরিয়েবলের। আপনি যখন ট্রাক তৈরি করবেন তখন ভেরিয়েবলের ভ্যালুটা আলাদা হতে পারে। যখন আপনি কার তৈরি করবেন তখন ভেরিয়েবলের ভ্যালুটা আলাদা হতে পারে। তো প্রত্যেকটার ভ্যালু যদি আলাদা আলাদা হতে থাকে বা দরকার হয় তখন কিন্তু ইনিট দরকার। এক্সাম্পল দিয়ে আমরা ক্লিয়ার করব। ইউজ দ্য ইনিট ফাংশন টু অ্যাসাইন ভ্যালুজ টু অবজেক্ট প্রপার্টিজ। এক একটা অবজেক্টের জন্য এক একটা ভ্যালু হতে পারে। যেমন ধরেন আমরা এখানে p1 করলাম, p1 এর জন্য x এর ভ্যালু 5 হতে পারে। আরেকটা যদি আমরা ভেরিয়েবল, আমরা যদি অবজেক্ট ক্রিয়েট করি p2, p2 এর জন্য x এর ভ্যালু 10 হতে পারে। এখন এটা আপনি কিভাবে করবেন? আপনি এভাবে করলে তো পারবেন না যেভাবে আছে, আপনাকে ইনিট ফাংশন দিয়ে ওটা করতে হবে। ওটাই বলছে use the init function to assign values to object properties or other operations that are necessary to do when the object is being created। আমরা যখন অবজেক্টকে তৈরি করব তখনই কিন্তু ইনিট ফাংশনটা সেটা তৈরি করে দিবে। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখেন ক্রিয়েট এ ক্লাস নেম পারসন। একটা ক্লাস তৈরি করা হচ্ছে পারসন নামে, এবং যখনই এই ক্লাসটা তৈরি হচ্ছে এই যে ইউজ দ্য ইনিট ফাংশন, এই যে দেখেন ডিফাইন ফাংশন ক্রিয়েট করে আমরা ডিফাইন দিয়ে ইনিট সেলফ নেম এজ। সেলফ মানে হচ্ছে ও নিজের, সেলফ মানে নিজের যে ফাংশন বা যেই অবজেক্টটা ক্রিয়েট করা হলো ওই অবজেক্টের ভেরিয়েবলের ভ্যালু চেঞ্জ হবে, মানে ওটাকেই পয়েন্ট করে আছে। তো ইউজ দ্য ইনিট ফাংশন টু অ্যাসাইন ভ্যালুজ ফর দ্য নেম এন্ড এজ। কি হতে পারে আমি এটা একটু আপনাদেরকে দেখাই, আমি এক্সাম্পল দিয়ে বোঝাই তাহলে ক্লিয়ার। এইটা কিন্তু আরেকটা প্রোগ্রাম আমরা দিচ্ছি, এই যে ক্লাস পারসন, এর মধ্যে আসছে হচ্ছে ডিফাইন ইনিট সেলফ নেম এজ। ওকে, কি হচ্ছে, কি হচ্ছে দেখেন এখানে সেলফ, এখানে কিন্তু তিনটা প্যারামিটার ইউনিটের মধ্যে। একটা সেলফ, সেলফ মানে সে নিজের জন্য করছে, এটা একটা ভেরিয়েবল। নেম, এটা যখন কল করা হবে তখন এটা সে ক্যাচ করবে। এজ, এটাও ক্যাচ করবে। এখন দেখেন যখন আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করছি p1 ইকুয়াল টু পারসন, পারসন মানে এই ক্লাস, এবং তার মধ্যে আমরা কিন্তু দুইটা ভ্যালু দিচ্ছি। এটা কিন্তু ফাংশন না, এটা কিন্তু ক্লাসকে ডাকা হচ্ছে, পার্সনকে। এর আগেও কিন্তু তাই করেছিলাম, পার্সন পার্সন ক্লাসকে ডাকা হচ্ছে, কিন্তু দুইটা ভ্যালু দেওয়া হচ্ছে। যখনই এটা দেওয়া হবে তার মানে এই পার্সনের মধ্যেকার ইনিট ফাংশনকে দেওয়া হচ্ছে, এটা বুঝতে হবে।
ইনিট কিন্তু এই কাজটাই করে। ইনিট মানে যখনই পার্সন ক্লাসকে কল করা হবে, এই অবজেক্ট তৈরি করার সময় কিন্তু প্রথমে তো তাকে কল করবে আসলে, তার একটা রেফারেন্স। যখনই তাকে কল করবে আসলে, কল বলাটা সবসময় ঠিক না কিন্তু বোঝার জন্য বলছি, যে যখনই এর মধ্যে কোনো প্যারামিটার দেওয়া হবে তার মানে এটা ইনিটকে আসলে দেওয়া হচ্ছে। যেহেতু একটা ক্লাস শুরু হওয়ার সময় কিন্তু ইনিট দিয়ে শুরু হবে। তো এখানে দেখেন দুইটা ভ্যালু দেওয়া আছে, জন 36। তার মানে জনটা আসবে নেমের মধ্যে, 36 আসবে এজের মধ্যে। এইটা কি? এইটা হলো এই অবজেক্টের জন্য যে ক্লাসটা তৈরি হবে, সে নিজেই নিজেকে অ্যাসাইন করবে। এই যে দেখেন, যেমন দেখেন লেখা আছে সেলফ ডট নেম, মানে এর জন্যই এই ভ্যালু অ্যাসাইন করছে, নেমের মধ্যে নেম আর এজ এর মধ্যে এজ। এই ক্লাসের দুইটা ভেরিয়েবল, নেম আর এজ। এবং P1 এই অবজেক্টটা এই ক্লাস দিয়ে অ্যাসাইন হবে নেমের ভ্যালু জন দিয়ে, এজের ভ্যালু 36 দিয়ে। আপনি যদি এখন এটা প্রিন্ট করেন P1 ডট নেম, P1 ডট এজ, তাহলে আপনার এই দুইটা প্রিন্ট হবে। এই যে জন 36। আপনি যদি এইটাকে এরপরে দেখেন, আমি আরেকটা দেখাই, ওর সাথে এবার চিন্তা করতে হবে। P1 এর মধ্যে আমি এখানে দিলাম করিম। করিম আমি এখানে তার বয়স দিলাম 20। এবার কি হচ্ছে, খুব সহজ। করিম পাস করলাম, করিম হলো। জন 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 পাস করলাম, জন হলো। কিন্তু ঘটনা কিন্তু আলাদা, ক্লাস অবজেক্টের ক্ষেত্রে আপনাকে ডিফারেন্ট ওয়েতে বুঝতে হবে। আমরা এতক্ষণ তো দেখলাম যে P1 যখন তৈরি করেছিলাম, তখন P1 কিন্তু এই ক্লাসের একটা অবজেক্ট। তার জন্য P1 এর জন্য নেম, এখানে কিন্তু ক্লাসের দুইটা ভেরিয়েবল, নেম আর এজ। যখন P1 এর জন্য পার্সনের মধ্যে জন আর 36 দিয়ে পার করেছি, নেমের ভ্যালু আসছে জন আর এজ এর ভ্যালু আসছে 36। এবং এই যে সেলফটা কিন্তু সেই কাজটা করে। সেলফ মানে হচ্ছে নিজের অ্যাসাইন করা, নিজেকে পয়েন্ট করা। তাহলে P1 যে অবজেক্ট, সেটাতে নেমের ভ্যালু জন আর এজের ভ্যালু 36, সেটাকে প্রিন্ট করে দেখেছি, এখানে আসছে। এরপরে যখন আমরা এটাকে P2 দিলাম, P2 এটা কিন্তু আরেকটা অবজেক্ট, পার্সন, এটা হচ্ছে করিম 20। এখন কিন্তু নেমের ভ্যালু হচ্ছে করিম আর এজের ভ্যালু 20। P2 এর জন্য নেমের ভ্যালু করিম আর এজের ভ্যালু 20। আমরা এর আগে যে এক্সাম্পলটা দেখালাম, বাসের জন্য একটা, ট্রাকের জন্য একটা, কারের জন্য একটা, ওইরকম এখানে দুইটা ভেরিয়েবল, দুইটার জন্য কিন্তু P1 এর জন্য নেমের ভ্যালু জন আর এজের ভ্যালু 36, P2 এর জন্য নেমের ভ্যালু করিম আর এজের ভ্যালু 20। এই কাজটা কিন্তু আপনি যদি ইনিট ফাংশন ইউজ না করেন, ইউ ক্যান নট ডু ইট। সবার জন্য একই ভ্যালু অ্যাসাইন হবে, যেমন এর আগে দেখিয়েছিলাম। আপনি এখানে যতই ক্লাস তৈরি করেন, সবার জন্য ভ্যালু একই। আপনি P1 তৈরি করেন কি P2 তৈরি করেন, সবার জন্য কিন্তু ভ্যালু এক। কিন্তু এখানে যদি আপনি P2 তৈরি করেন, আমি একটু দেখাই, এখানে আপনি যদি P2 তৈরি করেন, এটাও কিন্তু আসলে P1 এর জন্য 5, P2 এর জন্য 5। এটা কিন্তু চেঞ্জ করার কোনো সুযোগ নাই, এখানে ভেরিয়েবলের ভ্যালু একটাই। কিন্তু যদি আপনি মনে করেন যে প্রত্যেকটা অবজেক্টের জন্য আমি ভেরিয়েবলের ভ্যালু চেঞ্জ করব, আপনি করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ইনিট মেথড ইউজ করতে হবে। এবং সেলফটা দরকার কিসের জন্য? সে নিজেই নিজেকে অ্যাসাইন করছে সেটা বোঝানোর জন্য। তো ইনিটের কিন্তু গুরুত্ব আছে, যদি আপনি কাজ করেন তাহলে এটা বোঝা যাবে। ঠিক আছে? এই যে বলা আছে, the init function is called automatically every time the class is being used to create a new object. আপনি যখন একটা নতুন অবজেক্ট তৈরি করবেন, তখন কিন্তু এই ক্লাসকে যখনই পয়েন্ট করবেন, আলটিমেটলি ইনিটকে কিন্তু কল হবে। এবং কল হওয়ার সময় কিন্তু ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাবে, এক একটা অবজেক্টের জন্য এক এক রকম, যেটা আমরা বোঝানোর চেষ্টা করেছি। এরপরে দেখেন অবজেক্ট মেথডস, কি লেখা আছে, অবজেক্ট ক্যান অলসো কন্টেইন মেথড। অবজেক্টের মধ্যে শুধু যে ভেরিয়েবল থাকবে তা কিন্তু না, অবজেক্টের মধ্যে মেথডও থাকতে পারে। যেমন এখানে মেথড দেওয়া আছে, আপনার ভেরিয়েবলে দেওয়া আছে। এখানে কি আছে, মেথডস ইন অবজেক্ট আর ফাংশন দ্যাট বিলং টু দ্য অবজেক্ট। আপনি এখানে মেথড, অবজেক্টের মধ্যে মানে ক্লাসের মধ্যে অবজেক্ট থাকতে পারে, এই ক্লাসের মধ্যে ভেরিয়েবল থাকতে পারে, আবার ফাংশনও থাকতে পারে। যেমন আমরা এটা করে দেখি।
ইন্ডেন্টেশন ঠিক করতে হবে, হ্যাঁ, তাছাড়া কিন্তু কাজ করবে না। যেমন এখানে দেখেন, এটা হচ্ছে একটা ক্লাস পার্সন, এর মধ্যে ডিফাইন ইনিট, ইনিট একটা ফাংশন, এই যে সেলফ নেম ইজ, এখানে আরেকটা ফাংশন ডিফাইন করা হচ্ছে। এটা কিন্তু ছিল, সরি এটা এখানে আসবে। এখানে ছিল এটা ইনিট, এটা বাই ডিফল্ট পার্সনকে যখনই অবজেক্ট তৈরি করবেন পার্সনে ঢুকবে এবং ঢুকলে এটা কল হবে। এটা আলাদাভাবে কোনো কিছু করার দরকার নেই, আপনি বাদও দিতে পারবেন না, এটা ঢুকবেই। যখনই পার্সনকে নক করবেন আলটিমেটলি ইনিটে ঢুকবে। আর মাই ফাংশন এইটা হচ্ছে আপনি কল করলে তারপরে কাজ হবে। তো এখানে ইনিট তো দেখালাম এর আগে ইনিট কিভাবে কাজ করে। আরেকটা ফাংশন দেওয়া হচ্ছে, যেমন ডিফাইন মাই ফাংশন সেলফ। ওকে, কি হচ্ছে দেখেন, এটাকে যখন কল করব তখন কাজ করবে। P1 যখন আমি অবজেক্ট তৈরি করলাম পার্সন জন 36, এটা তৈরি করার সাথে সাথে আমার কিন্তু এই পার্সনের ক্লাসের যে ভেরিয়েবল নেম আর এজ P1 এর জন্য অ্যাসাইন হবে জন আর 36। এরপরে আমি বলছি P1 ডট মাই ফাংশন, তার মানে P1 অবজেক্টের যে অ্যাসাইন করলাম এটার এইটাকে কল করো। তাহলে কি হবে, হ্যালো মাই নেম ইজ সেলফ ডট নেম, আমি তো জন দিয়ে করেছি তাহলে জনের নাম এখানে দেখাবে। আমরা এইভাবে কিন্তু কোনো ভেরিয়েবলকে তো অ্যাসাইন করবোই, সাথে কোনো ফাংশনকেও ইচ্ছা করলে কল করতে পারি। এই যে হ্যালো, এই যে মাই নেম ইজ জন। আপনি যদি এখানে আরেকটা দিয়ে করেন, আরেকটা অবজেক্ট তৈরি করেন P2, এবং এখানে আমরা এর আগে যেটা লিখলাম করিম লিখি, এবং এইটার ভ্যালু হচ্ছে 20, তাহলে আপনি কিন্তু এইখানে P2 দিতে পারেন। এই যে প্রথম অবজেক্টের জন্য জন 36, দ্বিতীয় অবজেক্টের জন্য করিম 20, করিম শুধু ডিসপ্লে করছে। এই এভাবে কিন্তু আপনি করতে পারেন। এই যে কি বলছে, এটা সেলফ প্যারামিটার ইজ এ রেফারেন্স টু দ্য কারেন্ট ইনস্ট্যান্স অফ দ্য ক্লাস। সেলফটা কি কাজ করে, সেলফ হচ্ছে আপনার কারেন্ট যে অবজেক্টটা আপনি কল করছেন যেই সময় ক্লাসের জন্য, ওই অবজেক্টের জন্যই শুধু ভ্যালুটা অ্যাসাইন করবে। P1 যখন আপনি কল করবেন তখন P1 এর জন্য, যখন P2 করবেন তখন P2 এর জন্য, মানে রেফারেন্স অফ দ্য কারেন্ট ইনস্ট্যান্স অফ দ্য ক্লাস। ঠিক আছে, ওইটাই দেখানোর চেষ্টা করছে। দ্য সেলফ প্যারামিটার, এখানে বলছে সেলফ প্যারামিটারটা কি। সেলফ প্যারামিটার এখানে সেলফ লিখতে হবে নট নেসেসারি, এখানে আপনি আপনার নিজের নামও লিখতে পারেন। প্রথম যেই ভ্যারিয়েবলটা ইউজ করবেন ওটা সেলফ হিসেবে ধরে নেবেন। যেমন এখানে সেলফের জায়গায় কিন্তু অন্য নাম দিয়েছে, ঠিক আছে, আপনি ইচ্ছা করলে অন্য নাম দিয়েও করতে পারেন, আমি করে দেখাই। এটা তো দেখেন এখানে আমি এটাকে সেলফের জায়গায় অন্য নাম দিচ্ছি। এখানে সেলফের জায়গায় আমি দিলাম হচ্ছে সেলফ আন্ডারস্কোর 01, এখানে দিলাম হচ্ছে সেলফ আন্ডারস্কোর 01, কাজ করবে, কোনো সমস্যা নেই। একই জিনিস এখানে সেলফ নামই হইতে হবে নট নেসেসারি, যে কোনো কিছু হতে পারে, ইভেন আপনার নামও বসাতে পারেন। তবে ইনিটের প্রথম যে ফাংশনের আর্গুমেন্ট, প্রথম আর্গুমেন্টটাই আসলে সে ওই সেলফের রেফারেন্স হিসেবে কাজ করবে, সে যে নামে থাকুক না কেন। এই যে কাজ করছে, ওটাই দেখানোর চেষ্টা করেছে এখানে, হ্যাঁ? অন্য নাম দিয়েছে, আমি সেলফ 01 নাম দিলাম, মানে চেঞ্জ করে দিলাম। এরপরে দেখেন এখানে মডিফাই অবজেক্ট প্রপার্টিজ, আমরা কিন্তু একটা অবজেক্টের প্রপার্টিজ কে চেঞ্জও করতে পারি। যেমন P1 ডট এজ 40, এখানে দেখেন তো কি হয়, আমার এখানে কিন্তু P1, আমি এই প্রোগ্রামটাকে একটু ছোট করে ফেলি তাহলে বুঝতে সুবিধা হবে। এখন আমরা সেলফ ওয়ানটাকে কেটে দিই, এটা বোঝানোর জন্য লিখেছিলাম, সেলফি রাখলাম। আচ্ছা, এখন দেখেন আমরা P1 একটা ফাংশনকেই কল করছি, তার নাম হচ্ছে জন 36, এটা প্রিন্ট করলো মাই ফাংশন দিয়ে। এবং এইটা ধরেন আমি এখানে লিখলাম যে নেম, আমি এখানে এজ দিলাম, এজটাকে সে প্রিন্ট করবে। ওকে, তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যালো মাই এজ ইজ, এজ করে দিলাম, এজ ইজ দেখাবে। দেখেন তো, এই যে কি এরর দিচ্ছে কেন, ও এখানে ইয়ের সমস্যা, এখানে স্ট্রিং আর এটা একসাথে করা যাবে না। এই যে হ্যালো মাই এজ ইজ 36, এখানে কিন্তু আমরা শুধু এজটাকে প্রিন্ট করলাম। এখন দেখেন আমরা এজটাকে চেঞ্জ করতে পারি, কিন্তু আমরা এই ভ্যালুটাকে চেঞ্জ করতে পারি কিভাবে, আমরা কিন্তু এটা প্রিন্ট করে দেখালাম তো। P1 ডট এজ, এটার ভ্যালু 36 এর জায়গায় আমি লিখলাম 46। এরপরে আমি যদি P1 ডট মাই
ফাংশন দিই কি হবে, এই যে 46 হয়ে গেছে। তার মানে আমরা কিন্তু এই অবজেক্ট থেকে অবজেক্টের যে ভ্যালু এজ যেটা প্রথমে অ্যাসাইন হয়েছিল সেটাকে চেঞ্জ করতে পারি। ওটাই বলছে মডিফাই অবজেক্ট প্রপার্টিজ, অবজেক্টিভের মধ্যেকার যে প্রপার্টি, যেমন একটা ভেরিয়েবল, সেই ভেরিয়েবলের ভ্যালু আমরা চেঞ্জ করতে পারি, যেটা আপনাদেরকে করে দেখালাম। ডিলিট অবজেক্ট প্রপার্টিজ, আপনি ইচ্ছা করলে একটা অবজেক্টকে ডিলিটও করতে পারেন। যেমন আমাদের এখানে এই ক্লাস, যেটা এই ক্লাসের অবজেক্ট ছিল হচ্ছে P1। তো P1 এ আমরা প্রথমে কি করলাম, P1 এ আমরা হচ্ছে এখানে একটা অবজেক্ট নিলাম, এই অবজেক্টটা হচ্ছে এই ক্লাসকে আমার হচ্ছে অ্যাসাইন করা হলো। আলটিমেটলি আমার এখানে কিন্তু জন 36, আমি যদি এটাকে করি আলটিমেটলি কি 36 দেখাবে। এরপরে আমি এজটাকে ডিলিট করে দেবো P1 এর জন্য, P1 ডট এজ, সরি ডট এজ, তার সামনে লিখবো ডিলিট। এরপরে যদি আমি এটা করি P1 ডট মাই ফাংশন, এজ কিন্তু নাই, ডিলিট হয়ে গেছে। আমরা কিন্তু প্রথমে যখন এটা তৈরি করেছিলাম তখন ভেরিয়েবল ছিল দুইটা, নেম আর এজ, আমি সেটা প্রিন্ট করেও দেখেছি। এরপরে আমি যখন ডিলিট P1 ডট এজ করলাম আলটিমেটলি কিন্তু এজ নাই। এটা কি আসলে দেখাবে? এটা এরর দেওয়ার কথা। এই যে দেখেন কি লেখা আছে, পারসন অবজেক্ট হ্যাজ নো অ্যাট্রিবিউট এজ। প্রথমে কিন্তু ছিল, আমরা এটা ডিলিট করে দিয়েছি, এজ এখন আর নাই, শুধু নেম আছে। আপনি চাইলে কিন্তু নেম দেখাবে, আপনি এখানে যদি নেম চান নেম কিন্তু দেখাই দেবে, কিন্তু এজ দেখাবে না। ঠিক আছে, নেম দিলে কিন্তু ইরোর দেখানোর কথা না। তেমন দেখেন, এই যে, ঠিক আছে, এটা প্রথমটা, এটা দ্বিতীয়টা। তো এখানে এজ দেখালে কিন্তু আপনার আসলে ইরোর দেখাবে। এটা, এই যে ইরোর, এটা কিন্তু হচ্ছে প্রথমটা, কিন্তু যখন ডিলিট করে দেখতে চাচ্ছি তখন কিন্তু সে দেখাচ্ছে ইরোর দিচ্ছে, কারণ তার কাছে তো আসলে ওই ভেরিয়েবলটা নাই। এই যে পার্সন অবজেক্ট হ্যাজ নো অ্যাট্রিবিউট এজ। এইভাবে আমরা কিন্তু কোনো ভেরিয়েবলকে মডিফাই করতে পারি এবং ইচ্ছা করলে ভেরিয়েবলকে ডিলিটও করে দিতে পারি কোনো পার্টিকুলার অবজেক্টের জন্য। ডিলিট অবজেক্ট, আপনি যদি মনে করেন আপনি একটা অবজেক্টকেই পুরো ডিলিট করে দিবেন, আপনি কিন্তু ডিলিট করতে পারেন। যেমন ধরেন এখানে আমরা একটা অবজেক্ট তৈরি করলাম P1 নাম, ওকে। এরপরে আমরা এটা লিখছি যে হচ্ছে ডিলিট P1, পুরাটাই কিন্তু P1 এখানে তৈরি করলাম, কাজ শেষ, এবার P1টাকে ডিলিট করব। দিয়ে যদি আমরা এই মাই ফাংশনকে কল করি তাহলে কি দিবে দেখেন তো, নেম P1 ইজ নট ডিফাইন্ড, খুঁজেই পাচ্ছে না। এর প্রথমে কিন্তু সেটা প্রিন্ট করেছিল এটা, কিন্তু যখন আমি ডিলিট P1 দিয়েছি তার মানে কিন্তু আমার P1 ডিলিট হয়ে গেছে মেমোরি থেকে। এখন তো আসলে সে আর অবজেক্টই খুঁজে পাচ্ছে না, সে আপনাকে দিবে কি? ওই জন্য কিন্তু এটা এখানে নাই। ওই জন্য বলছে নেম P1 ইজ নট ডিফাইন্ড। এইভাবে কিন্তু আমরা একটা অবজেক্টকে ডিলিটও করতে পারি। এরপরে আছে পাস স্টেটমেন্ট, এটা খুবই কমন, আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে আমাদের কন্ডিশনের ক্ষেত্রে, আমাদের লুপের ক্ষেত্রে পাস করলে আসলে ওইখানে কিছু কাজ হবে না। এখানেও তাই, যদি আপনি এরকম কোনো একটা ক্লাস তৈরি করেন যেখানে আসলে কোনো কিছু আপনি রাখতে চাচ্ছেন না, সেটা আপনি করতেই পারেন, এটা কিন্তু কাজে লাগতে পারে। হ্যাঁ, আমরা এক্সাম্পলে দেখবো, ক্লাস ডেফিনেশন ক্যানট বি এমটি, বাট if you use some reason have a class definition with no content, put in the pass statement to avoid getting an error। আপনি এইখানে পাস দিলে আসলে ওর আর কোনো কাজ থাকবে না। এই হচ্ছে মোটামুটি ভাবে আমাদের অবজেক্ট এবং ক্লাস কিভাবে কাজ করে। আমরা মোটামুটি পাইথনের ভেতরে ঢুকে দেখার চেষ্টা করেছি একটা ক্লাস কি, একটা অবজেক্ট কি, আমরা একটা ক্লাসকে কিভাবে তৈরি করব, ক্লাস থেকে কিভাবে একটা অবজেক্টকে আমরা নিয়ে আসব, এবং ইনিট ফাংশনের আসলে কাজ কি, ভেরিয়েবল কিভাবে আমরা কাজ করতে পারি এবং ইনিট ফাংশন কিভাবে কাজ করে ডিটেলস দেখানোর চেষ্টা করেছি। একাধিক অবজেক্ট তৈরি করে ইনিট ফাংশনের কাজের ডিটেলস আপনাদেরকে এখানে বলার চেষ্টা করেছি। সেলফ কিভাবে কাজ করে, এবং নাম সেলফ থাকতেই হবে নট নেসেসারি, সেটাও বলার চেষ্টা করেছি। একটা ক্লাসের মধ্যে শুধু যে ভেরিয়েবল থাকবে তা না, ফাংশন থাকতে পারে। সেলফ প্যারামিটারের ডিটেলস আমরা এখানে বলেছি। তারপরে একটা ভেরিয়েবল আমরা কিভাবে ডিলিট করব, কিভাবে মডিফাই করব, এবং আমরা একটা অবজেক্টকে যে তৈরি করলাম সেটাকে কিভাবে ডিলিট করতে পারি সেটাও বলার চেষ্টা করেছি। এই ছিল মোটামুটি ভাবে আমাদের পাইথনের ক্লাস এবং অবজেক্ট কিভাবে কাজ করে তার একটা
মোটামুটি ভাবে বেসিক ধারণা এবং ইন ডিটেলস আমরা চেষ্টা করেছি বলার জন্য। এখন আমরা যারা অবজেক্ট ওরিয়েন্টেড সম্পর্কে কিছুটা ধারণা রাখি বা অবজেক্ট ওরিয়েন্টেড আপনি দেখতে গেলেই প্রথমে তিনটা জিনিস আপনার মাথার মধ্যে চলে আসার কথা। একটা হচ্ছে ইনহেরিটেন্স, ইনক্যাপসুলেশন আর পলিমরফিজম। এই তিনটা প্রপার্টিজ এমনই প্রপার্টিজ আসলে এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর যদি বলা হয় যে সব থেকে তিনটা ইম্পর্টেন্ট অ্যাডভান্টেজ বলেন, তাহলে এই তিনটা নাম আসবে। তো আমরা এখন এই তিনটা অ্যাডভান্টেজ একটু দেখার চেষ্টা করব এবং পাইথনে কিভাবে কাজ করে সেগুলো একটু আহ, আমরা কোড দিয়ে দেখার চেষ্টা করব। একটা হচ্ছে ইনহেরিটেন্স, আর একটা ইনক্যাপসুলেশন, আর একটা হচ্ছে পলিমরফিজম। তো ইনহেরিটেন্স কিভাবে কাজ করে আমরা একটু সেটা প্রথমে খেয়াল করি। আমরা এখানে আসলে প্রোগ্রাম দিয়ে দেখার চেষ্টা করব কিভাবে কাজ করে। ইনহেরিটেন্স কি? ইনহেরিটেন্স হচ্ছে, খুব সিম্পল একটা এক্সাম্পল দিই, ধরেন ফাদার আর চাইল্ড। ফাদারের মধ্যে যে প্রপার্টিজ আছে ওই প্রপার্টিজ গুলা কিন্তু চাইল্ডের মধ্যে ইনহেরিট হয়ে আসছে, মানে বংশানুক্রমিক আসছে। দিস ইজ কল ইনহেরিটেন্স। আমরা কিন্তু এটা আশাই করি, তাই না, যে ফাদারের মধ্যে যে ক্যারেক্টারিস্টিক্স গুলো আছে সেটা যেন তার ছেলের মধ্যে স্বাভাবিকভাবে থাকে এবং জেনেটিক্যালি কিন্তু আসে। দিস ইজ কল ইনহেরিটেন্স। তো একটা ক্লাস, যেটাকে যদি আমরা নাম দিই প্যারেন্ট ক্লাস, আর একটা করলাম চাইল্ড ক্লাস, তাহলে প্যারেন্ট ক্লাস থেকে চাইল্ড ক্লাসে কিন্তু প্যারেন্ট ক্লাসের প্রপার্টি সবগুলো আসবে, প্লাস চাইল্ডের মধ্যে নতুন কিছু থাকতে পারে, তাই না? এটা কিন্তু নেচারের হিসাব। ধরেন যে প্যারেন্ট এর কাছ থেকে চাইল্ড যা কিছু পাইলো, জেনেটিক্যালি বা বিহেভিয়ারালি যাই পাক, তারপরে সে নতুন কিছু আরো অ্যাডাপ্ট করলো যেন পৃথিবীতে আরো ভালোভাবে সে চলতে পারে। তারপরে ওই চাইল্ডের যখন আরেক চাইল্ড হবে, ওই চাইল্ডের কাছ থেকে, মানে মাঝে যে বাবার কাছ থেকে সে হচ্ছে তার সবকিছুই পাবে, প্লাস নতুন কিছু সে অ্যাডাপ্ট করবে। এই কনসেপ্টে কিন্তু আসলে এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ইনহেরিটেন্স এর কনসেপ্ট। তো এখানে যেমন দেখেন, একটা প্যারেন্ট ক্লাস, একটা চাইল্ড ক্লাস। প্যারেন্ট ক্লাস কি? ইজ দ্য ক্লাস বিং ইনহেরিটেড ফ্রম, অলসো কল্ড বেস ক্লাস। প্যারেন্ট ক্লাসকে বলা হচ্ছে বেস ক্লাস। আর চাইল্ড ক্লাস, এটা হচ্ছে প্যারেন্টের কাছ থেকে সবকিছু ইনহেরিট হয়ে আসবে এবং এটাকে ডিরাইভড ক্লাসও বলা হয়ে থাকে। কিভাবে হয় আমি একটু দেখাই। আপনি একটা প্যারেন্ট ক্লাস কিভাবে তৈরি করবেন? এই যে, create a class named person with first name and last name properties and a print name method. আমরা একটা প্যারেন্ট ক্লাস তৈরি করতে চাচ্ছি এখানে। এই যে ক্লাস পারসন ডিফাইন, আগের মতো এখন তো আর এটা না বোঝার কিছু নাই। আমরা একটা ক্লাস তৈরি করলাম, যে কোনো ক্লাস কিন্তু প্যারেন্ট ক্লাস হতে পারে, যে লেখা আছে এনি ক্লাস ক্যান বি প্যারেন্ট ক্লাস। এখানে পার্সন নামেই, মানে প্যারেন্ট নামে থাকতে হবে, পার্সন নামে থাকতে হবে তা না, যে কোনো একটা ক্লাস প্যারেন্ট ক্লাস হতে পারে যদি তার একটা চাইল্ড থাকে। একটা প্যারেন্ট কখন হবে? যখন তার একটা চাইল্ড থাকবে। তো যদি কোনো চাইল্ড এই বা কোনো একটা ক্লাস এই ক্লাসকে বেস ক্লাস মেনে নেয় বা প্যারেন্ট মেনে নেয়, তখনই কিন্তু সে তার চাইল্ড হবে। দেখাই আমরা। তো ক্লাস পার্সন, এখানে একটা ইউনিট আছে সেলফ, ফার্স্ট নেম লাস্ট নেম। ফার্স্ট নেম একটা ভেরিয়েবল, লাস্ট নেম আর একটা ভেরিয়েবল। এই ভেরিয়েবলের মধ্যে যখন এটা ইনিশিয়েট করা হবে, অবজেক্ট তৈরি করা হবে, তখন এফ নেম এল নেম চলে আসবে এর মধ্যে, দুইটা ভেরিয়েবলের মধ্যে। আর এখানে আমরা করলাম হচ্ছে ডিফাইন প্রিন্ট নেম, তার নামটা ফার্স্ট নেম এবং লাস্ট নেম প্রিন্ট হবে। এই যে প্রিন্ট নেমের মধ্যে আসছে সেলফ। এই যে সেলফের কাজ দেখছেন, শুধু যে ওই ভেরিয়েবল অ্যাসাইন করছে তা না, এর মধ্যে আসছে সেলফ এবং সেল ডট ফার্স্ট নেম লাস্ট নেম হিসেবে অ্যাসাইন করবে। এইটা কিন্তু আমরা ধরে নিলাম প্যারেন্ট ক্লাস। ওকে, এরপরে আমরা এখন একটা, যদি এইভাবে একটা অবজেক্ট ক্রিয়েট করি, অবজেক্ট হচ্ছে এক্স নামে অবজেক্ট, পার্সন জন ডো, ফার্স্ট নেম লাস্ট নেম এবং প্রিন্ট নেম করলে আমাদের কিন্তু রেজাল্ট আসবে জন ডো। ওকে, এটা নর্মাল আমাদের ক্লাস অবজেক্ট তৈরি করার কনসেপ্ট। এখন প্যারেন্ট আর চাইল্ড কিভাবে তৈরি করবে? এখন দেখেন, ক্রিয়েট এ চাইল্ড ক্লাস। To create a child class that inherits the functionality from another class, send the parent class as a parameter when creating the child class. আপনাকে যখনই চাইল্ড ক্লাস তৈরি করবেন, যেমন এখানে এই যে ক্রিয়েট এ ক্লাস নেম স্টুডেন্ট, এটা কিন্তু একটা চাইল্ড ক্লাস। কখন চাইল্ড হবে? যখন কল করার সময় এই যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে
পার্সনকে ইউজ করছে, মানে পার্সন তার প্যারেন্ট। যখন এটা দেওয়া হবে তার মধ্যে, তার মানে এই স্টুডেন্টের মধ্যে সবকিছু পার্সনের মতো করে অ্যাসাইন হয়ে যাবে। দেখাই, আমরা যখন, এখন দেখেন আমরা এর মধ্যে কি করব, আমরা এটাকে কপি করে নিই। এটা ছিল প্যারেন্ট ক্লাস। এই যে ক্লাস স্টুডেন্ট, আমরা কিন্তু আরেকটা ক্লাস তৈরি করছি। এটা ছিল প্যারেন্ট ক্লাস। আমরা আরেকটা ক্লাস তৈরি করছি স্টুডেন্ট নামে, এবং তার মধ্যে আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যখনই পার্সন লিখবো, তার মানে এই চাইল্ড ক্লাসটা প্যারেন্ট ক্লাসকে পয়েন্ট করবে। ওকে, পাস এর মানে হচ্ছে প্যারেন্ট ক্লাসে যা আছে চাইল্ড ক্লাসে সবকিছু থাকবে, মানে নতুন কিছু নাই, নতুন কিচ্ছু নাই। মানে প্যারেন্ট ক্লাসে যা আছে চাইল্ড ক্লাসে তাই আছে। এই যে এখানে লেখা আছে দেখুন, দেখেন আমরা তো পাস নিয়ে একটু আগে কথা বললাম। ইউজ দ্য পাস কিওয়ার্ড হোয়েন ইউ ডোন্ট ওয়ান্ট টু অ্যাড এনি আদার প্রপার্টিজ অর মেথড টু দ্য ক্লাস। আপনি নতুন ভাবে চাইল্ডের মধ্যে কোনো কিছু অ্যাড করতে চাচ্ছেন না, প্যারেন্টের মধ্যে যা আছে তাই। এটা ছিল একটা এক্সাম্পল। এরপরে দেখেন, আমরা যদি এমন হয় যে চাইল্ডের মধ্যে নতুন কোনো কিছু অ্যাড করতে চাচ্ছি, নাও দ্য স্টুডেন্ট ক্লাস হ্যাভ দ্য সেম প্রপার্টিজ এন্ড মেথড অ্যাজ দ্য পার্সন ক্লাস। এই পাস লিখলে কিন্তু তাই হবে, প্যারেন্টের সবকিছু এখানে কাজ করবে। এরপরে আপনি দেখেন যে আমরা স্টুডেন্টের মধ্যে, মানে চাইল্ডের মধ্যে আমরা নতুন জিনিস অ্যাড করতে চাই। এটা তো আগেরটাই দিবে। দেখেন এখানে আমরা এখন কি করছি, এক্স এর মধ্যে থাকছে হচ্ছে স্টুডেন্ট, আর এটা হলো চাইল্ড ক্লাস। তো চাইল্ড ক্লাসের এখানে কিন্তু ফার্স্ট নেম লাস্ট নেম আলাদা, ঠিক আছে। আমরা এখন যদি এইটাকে, এই যে এইখানে, থামেন এখানে, এটা একটু থামেন, কি করেছে একটু দেখে নিন। এটা লিখতে হবে, নাহলে কাজ করবে না। দেখেন এখানে, এই যে এখানে এটা ছিল প্যারেন্ট ক্লাস। এই প্যারেন্ট ক্লাস এইটাকে পয়েন্ট করলো, একটা অবজেক্ট তৈরি করলো। এরপরে আমরা হচ্ছে একটা চাইল্ড ক্লাস তৈরি করলাম স্টুডেন্ট নামে, যেটা প্যারেন্ট ক্লাস পার্সনকে কিন্তু পয়েন্ট, মানে বেস ক্লাস হিসেবে নিয়ে নিল। পাস এর মধ্যে নতুন কিছু নাই। এখন আমরা এই ক্লাসটাকে, আমরা এটা x1 দিই। x1 হচ্ছে স্টুডেন্ট, এটা কিন্তু আসলে এই যে চাইল্ড ক্লাস থেকে নেওয়া। এবং এইখানে আমরা দিলাম কিন্তু হচ্ছে নতুন নাম, মাইক অলসেন। এইটা এর মধ্যে কিন্তু কিছু নাই, পাস করা আছে মানে এর মধ্যে সবকিছু এটা চলে আসবে, অটোমেটিকলি ইনহেরিট হয়ে আসবে। ইনহেরিট যেহেতু হয়ে আছে, আমরা স্টুডেন্টের মধ্যে দিলাম ফার্স্ট নেম, লাস্ট নেম, এটা এই x1 অবজেক্ট দিয়ে। একটু দেখেন তো কি হয়। এই যে দেখেন, এইটা তৈরি হয়েছিল প্যারেন্টের জন্য, আর এই আউটপুটটা এসেছে চাইল্ডের জন্য। এভাবে কিন্তু আমরা প্যারেন্ট এবং চাইল্ড তৈরি করতে পারি। এটা কিন্তু প্যারেন্ট এবং এটা চাইল্ড, আমরা এখানে পাস দিয়েছি মানে পুরোটা এখানে কভার করে ফেলেছে, নতুন কিছু নাই। ঠিক আছে, তো এটা হলো আসলে, এভাবে আমরা কিন্তু প্যারেন্ট ক্লাস এবং চাইল্ড ক্লাস তৈরি করতে পারি। প্যারেন্ট ক্লাসের আরেক নাম হচ্ছে বেস ক্লাস, আর চাইল্ড ক্লাসের আরেক নাম হচ্ছে ডিরাইভড ক্লাস। এখানে আরেকটা বিষয় আছে, অ্যাট দ্য ইনিট ফাংশন। ইনিট ফাংশন দিয়ে আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি। ইনিট ফাংশন কিন্তু আমরা এর আগে যেটা দেখলাম, যে প্রত্যেকটা অবজেক্টের জন্য নতুন ভাবে আমরা কিন্তু ভ্যালু অ্যাসাইন করতে পারি। ঠিক আছে, তো ইনিট ফাংশন দিয়ে কিভাবে কাজ করা যায় সেটা আমরা একটু দেখি এখানে। আমরা একটু এখানে পড়ি কি আছে। সো ফার উই হ্যাভ ক্রিয়েটেড এ চাইল্ড ক্লাস দ্যাট ইনহেরিটস দ্য প্রপার্টিজ এন্ড মেথড ফ্রম ইটস প্যারেন্ট। উই অলরেডি saw it. We want to add the init function to the child class.
ইনস্টেড অফ পাসকোড। পাসকোড ছাড়াও কিন্তু আমরা ইনিট ফাংশন দিয়েও সেটা করতে পারি। আমরা প্রত্যেকটা ক্লাসে ইনিট করতে পারি, ইনিট করলে তার নিজের মতো করে অ্যাসাইন হবে। কি বলছে নোট, দ্য ইনিট ফাংশন ইজ কল্ড অটোমেটিকলি এভরি টাইম দ্য ক্লাস ইজ বিং ইউজ টু ক্রিয়েট এ নিউ অবজেক্ট। অলরেডি আমরা কিন্তু সেটা বললাম যে ইনিট ফাংশন দিয়ে কাজ করলে আমরা একটা ক্লাসকে যখনই পয়েন্ট করব অবজেক্ট দিয়ে তখনই সেটা অ্যাসাইন হয়ে যাবে। যেমন এখানে কি আছে, যেমন দেখেন এই যে অ্যাড ইনিট ফাংশন টু দ্য স্টুডেন্ট ক্লাস। আমরা যদি স্টুডেন্ট ক্লাসের মধ্যে ইনিট ফাংশন অ্যাড করি, তাও হতে পারে যে ক্লাস স্টুডেন্ট পার্সনকে সে কিন্তু হচ্ছে বেস ক্লাস হিসেবে নিচ্ছে, কিন্তু তার মধ্যেও কিন্তু ইনিট থাকতে পারে। When we add the init function, the child class will no longer inherit the parent init function. এখানে কিন্তু মাথায় রাখতে হবে, আপনি যখন চাইল্ডের মধ্যে ইনিট ফাংশন দিবেন তখন কিন্তু প্যারেন্টের ইনিট কাজ করবে না। আমার প্যারেন্টের মধ্যেও যদি ইনিট থাকে, চাইল্ডের মধ্যেও যদি ইনিট থাকে, যদি আমি চাইল্ডের মধ্যে ইনিট ইউজ করি তাহলে কিন্তু প্যারেন্টের ইনিট কাজ করবে না, চাইল্ডের ইনিটটা কাজ করবে। যদি চাইল্ডের মধ্যে ইনিট না থাকে তখন তো কিন্তু প্যারেন্টের ইনিট কাজ করবে, যেটা এখানে করেছে। এখানে চাইল্ডের মধ্যে কিন্তু কোনো ইনিট নাই, পাস ছিল, তার মানে প্যারেন্টের ইনিট কাজ করেছে। যদি চাইল্ডে না থাকে প্যারেন্টেরটা কাজ করবে ইনিট। আর যদি দুইটাই থাকে, চাইল্ডও থাকে ইনিট, প্যারেন্টও থাকে ইনিট, তাহলে চাইল্ডের ইনিটটা কাজ করবে। When you add init function, the child class will no longer inherit the parent init function. This is one is very important sentence. Note, the child init function overrides the inherits of the parent init function. এই কথা যে চাইল্ডের ইনিটটা ওভাররাইড করবে প্যারেন্টের উপরে, মানে এটা কাজ করবে, এটা কাজ করবে না। টু কিপ দ্য ইনহেরিটেন্স অফ দ্য প্যারেন্ট ইনিট ফাংশন, অ্যাড এ কল টু দ্য প্যারেন্ট ইনিট ফাংশন। আপনি যদি মনে করেন যে চাইল্ডের ইনিট থেকে প্যারেন্টের ইনিটকে আপনি কল করতে চাচ্ছেন, তাহলে সেটাও করতে পারেন। এই যে যেমন দেখেন লেখা আছে ডিফাইন ইনিট সেলফ, এটা চাইল্ডের। চাইল্ড থেকে যদি প্যারেন্টকে করতে চান, এটা হচ্ছে প্যারেন্টের ক্লাসের নেম ডট ইনিট সেলফ, এই যে ফার্স্ট নেম লাস্ট নেম সব অপশনই দেওয়া আছে, আপনি যেভাবে মনে চায় আপনি সেভাবে করতে পারেন। তার মানে আমরা যেটা দেখলাম যে চাইল্ডের ইনিট যদি না থাকে তাহলে প্যারেন্টের ইনিট কাজ করবে, যদি প্যারেন্টের ইউনিটও থাকে চাইল্ডের ইউনিটও থাকে তাহলে চাইল্ডের ইউনিট কাজ করবে, প্যারেন্টের ইউনিট কাজ করবে না, ওভাররাইড হয়ে যাবে। যদি আপনি মনে করেন যে চাইল্ডের ইউনিটও আছে প্যারেন্টের ইউনিটও আছে, আপনি চাচ্ছেন চাইল্ডের ইউনিট থেকে প্যারেন্টের ইউনিটকে কাজ করাবেন, তাহলে চাইল্ডের মধ্যেকার যে ইউনিট ফাংশন তার মধ্যে আপনি এইভাবে যদি লিখে দেন প্যারেন্টের ইউনিট, তাহলে কিন্তু প্যারেন্টের ইউনিটটা কাজ করবে। সব অপশনই দেওয়া আছে, আপনার প্রয়োজন অনুসারে যেটা দরকার আপনি সেটা করবেন। আমরা ইনিট ফাংশন নিয়ে অনেক কথা বললাম, এরপরে দেখেন ইউজ দ্য সুপার ফাংশন। সুপার ফাংশনের কাজ কি? খুব ইম্পর্টেন্ট একটা ফাংশন, খেয়াল করেন। Python also have a super function that will make the child class inherit all the method and properties from its parent. এই সুপার মেথড দিয়ে চাইল্ড ক্লাস ইনহেরিট অল দ্য মেথড এন্ড প্রপার্টিজ ফর ইটস প্যারেন্টস। আপনি সুপার ক্লাস দিয়ে প্যারেন্টের সব কিছুই, মেথড প্রপার্টিজ মানে ফাংশন ভেরিয়েবল এভরিথিং ইউ ক্যান ইউজ। কিরকম হতে পারে, যেমন এখানে যে কল স্টুডেন্ট পারসন, ডিফাইন ইনিট, এটা কিন্তু চাইল্ডের ইনিট, এবং এখানে যদি আপনি প্যারেন্ট লেখা ছিল এর আগে, আমরা কিন্তু সেখানে লেখা হচ্ছে সুপার, এর মানে কিন্তু পুরাটাই ইউজ করা যাবে। বাই ইউজিং দ্য সুপার ফাংশন ইউ ডোন্ট হ্যাভ টু ইউজ দ্য নেম অফ দ্য প্যারেন্ট এলিমেন্ট। এখানে কিন্তু আমরা লিখেছিলাম প্যারেন্ট, সেটা না লিখে কিন্তু লিখেছি সুপার। ইট উইল অটোমেটিক্যালি ইনহেরিট দ্য মেথড এন্ড প্রপার্টিজ ফর ইটস প্যারেন্ট। সুপার লিখলেও কিন্তু আপনার পুরোটাই আসলে ইনহেরিট করে কাজ করা সম্ভব। ঠিক আছে, যেমন দেখেন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, add a property called graduation year to the student class। এবার আমরা কিন্তু এখন এক্সাম্পল গুলো দেখবো কি হচ্ছে। আমরা একটা প্রপার্টি অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে স্টুডেন্ট ক্লাসের, আপনার চাইল্ড ক্লাসের মধ্যে, চাইল্ড মানে স্টুডেন্ট, এবং এখানে এই যে আমাদের তো এখানে যখন চাইল্ড ক্লাস তৈরি করলাম এবং এর চাইল্ড ক্লাসের মধ্যে ইনিট ফাংশন আছে, তার মধ্যে কিন্তু সুপার লেখা মানে প্যারেন্টের সবকিছুই আসলে সে ইনহেরিট করবে। তার মধ্যে আমরা হচ্ছে একটা ভেরিয়েবল দিলাম গ্রাজুয়েশন ইয়ার, সেলফ ডট গ্রাজুয়েশন ইয়ার 2019। মানে এইটার মধ্যে আমার কিন্তু সব ধরনের প্রপার্টিজই আসবে, এটা নতুন আসবে, এটা চাইল্ডের নতুন। এটা কি হতে পারে দেখেন তো, আমরা যদি প্রোগ্রামটা লিখি কি হতে পারে। আমি প্রোগ্রামটা ঠিক করি, একটু কপি করে নিই, এটাকে তৈরি করে দিই, পুরোটা এখানে নাই।
এটা করলাম তো, এটা তো প্যারেন্টের জন্য, এ পর্যন্ত কিন্তু ছিল প্যারেন্টের জন্য। এই যে ডিফাইন ইউনিট, ফার্স্ট নেম লাস্ট নেম প্রিন্ট নেম, এটা প্যারেন্টের জন্য। এরপরে আমি এখান থেকে চাইল্ড নেব। একটু অন্য নাম দিই তাহলে। প্রিন্ট নেম এখানে লাগবে। দেখেন আমি কি করছি এখানে। স্পেলিং ঠিক হলো কিনা এটা কপি করে নিয়ে বসাই দিই। ওয়ান দেওয়া আছে, এই জন্যই কাজ করছে না। এই যে দেখেন, এটা কিন্তু আমাদের হয়ে গেছে। কি করলাম, এই প্রোগ্রামটা একটু বোঝেন তাহলে প্যারেন্ট চাইল্ডের হিসাবটা ক্লিয়ার হয়ে যাবে। এটা হলো প্যারেন্ট ক্লাস। ক্লাস প্যারেন্ট তৈরি করেছি। এখানে কিন্তু আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম যেভাবে ছিল, ফার্স্ট নেম বসালাম, লাস্ট নেম বসালাম, এখানে আমরা হচ্ছে প্রিন্ট নেম, এখানে ফার্স্ট নেম লাস্ট নেম। ওকে, এটা হলো প্যারেন্টের জন্য একটা অবজেক্ট, সেটা প্রিন্ট করলাম। এরপর এটা কিন্তু চাইল্ড, স্টুডেন্ট, পার্সন। এটা কিন্তু আমাদের ইনিট, সেলফ, ফার্স্ট নেম লাস্ট নেম, ইয়ার, আমরা কিন্তু হচ্ছে ইনিট ফাংশন দিলাম। এরপরে সুপার, সুপার মানে কিন্তু আমার এখানে প্যারেন্টকে পুরোটা নিয়ে আসছে। এবং এইটা এইটা মানে হচ্ছে আসলে প্যারেন্টের সবকিছুই কিন্তু সে নিয়ে নিল। তার মানে প্যারেন্টের মধ্যে ফার্স্ট নেম লাস্ট নেম সবই নিয়েছে। কিন্তু আমরা নতুন ভাবে একটা ভেরিয়েবল গ্রাজুয়েশন ইয়ারটা এখানে ঢোকালাম। গ্রাজুয়েশন ইয়ার ইকুয়াল টু ইয়ার। ইয়ারটা কোনটা? আমরা কিন্তু যখন অবজেক্ট তৈরি করছি ওয়াই, আপনার স্টুডেন্ট মানে হচ্ছে চাইল্ড টাইপের, এখানে কিন্তু আমরা ফার্স্ট নেম লাস্ট নেম এবং 2019 দিয়ে দিয়েছি। তাহলে ইয়ারের মধ্যে ভ্যালু আসবে 2019। এরপরে প্রিন্ট নেম, এটা কিন্তু এরই মেথড। কি হলো, এর মধ্যে আছে সেলফ নেম, ফার্স্ট নেম লাস্ট নেম, গ্রাজুয়েশন ইয়ার। আগে ছিল কিন্তু দুইটা। আমরা যখন এটাকে কল করব, খেয়াল করেন, ফার্স্ট নেম লাস্ট নেম কিন্তু প্যারেন্ট থেকে নিচ্ছে, ফার্স্ট নেম লাস্ট নেম প্যারেন্ট থেকে নিচ্ছে। কিন্তু গ্রাজুয়েশন ইয়ার এটা কিন্তু চাইল্ডের ভেরিয়েবল, এবং এই ফাংশনটা কিন্তু ফার্স্ট নেম লাস্ট নেম চাইল্ড, আপনার ইয়ার, সেটা প্রিন্ট করছে। তার মানে আমরা কিন্তু চাইল্ড কি করছে, প্যারেন্ট থেকে সবকিছু নিচ্ছে এবং সাথে নতুন প্যারামিটার অ্যাড করছে। এভাবে কিন্তু আমরা কাজগুলো করতে পারি। তা আমাদের প্রোগ্রামিং এ এরকম দরকার পড়ে, যদি কমপ্লেক্স প্রোগ্রাম হয়, খুব লার্জ প্রোগ্রাম হয়, তাহলে কিন্তু এটা করতে পারি। ঠিক আছে, এখানে ওই ধরনেরই একটা এক্সাম্পল সম্ভবত বলছে। এখানে নতুন মেথড সেট করেছে ওয়েলকাম। আমরা যেটা করলাম, ওর জন্য, চাইল্ডের জন্য মেথড, এই যে প্রিন্ট নেম, সেখানে অন্য একটা নাম সে দিয়ে করেছে। এভাবেও করতে পারি আমরা যদি মনে করি। ঠিক আছে, আমি এটা করে দেখাই। এটাকে কপি করলে কি হবে, এভাবেও যদি করে দেখাই সেটাও হয়, একই জিনিস, কনসেপ্ট একই। আমরা এখানে এই ফাংশনটাকে যদি এটা দিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের আউটপুটটা এইখানে। সাধারণত এটা করার কারণ হচ্ছে যে একই নামে দুইটা দিলে কনফিউশন বাড়বে, এই কারণেই এই নামটা চেঞ্জ করে দিয়েছে। এখানে আমরা কিন্তু এই যে ফার্স্ট নেম লাস্ট নেম গ্রাজুয়েশন ইয়ার আছে, দেখি প্রিন্ট করে দেখি এটা কি। এই যে,
এখানে তো ইয়ার আসার কথা, এখানে কিভাবে করেছে এরা? স্টুডেন্ট, এটা তো হবে আমার হচ্ছে ওয়েলকাম, তাই না? এই যে এটা ছিল, এই রেজাল্টটা ছিল এই যে জন ডো, এটা তো হচ্ছে আপনার আগেরটা প্যারেন্টের জন্য, চাইল্ডের জন্য এই যে ওয়েলকাম টু, এই যে ওয়েলকাম তো এটা হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম, আর এখানে হচ্ছে এই যে গ্রাজুয়েশন ইয়ার এখানে দেওয়া আছে, টু দ্য ক্লাস 2019। ওই একই জিনিস এটা অন্যভাবে করে এখানে গোটা প্রোগ্রামটা লেখা আছে। তো এখানে কিন্তু আমরা যেটা দেখলাম যে ইনহেরিটেন্স কিভাবে কাজ করে। ইনহেরিটেন্স কি? বেজ ক্লাস মানে প্যারেন্ট ক্লাস, চাইল্ড ক্লাস মানে ডিরাইভ ক্লাস, এবং আলটিমেটলি কিভাবে আমরা একটা প্যারেন্ট ক্লাসকে ডিফাইন করতে পারি, ইনিট ফাংশন কিভাবে কাজ করে, একটা চাইল্ড ফাংশন চাইল্ড ক্লাসকে কিভাবে ডিফাইন করতে পারি, এবং আমরা যদি পাস করি তাহলে প্যারেন্টের সবকিছুই চাইল্ডের মধ্যে ইনকর্পোরেট হবে। এবং আমরা যদি মনে করি যে প্যারেন্টের সবকিছু নিব, তার সাথে নতুন কোনো অ্যাট্রিবিউট আমরা অ্যাড করব, সেটাও কিন্তু হতে পারে। সেটার জন্য ইনিট ফাংশনকে আমরা কিভাবে কাজ করাতে পারি, সুপার দিয়ে কিভাবে কাজ করতে পারি, একটা জাস্ট এক্সাম্পল দিয়ে আমরা সেটা দেখার চেষ্টা করেছি। আশা করছি বুঝতে পেরেছেন যে ইনহেরিটেন্সটা কিভাবে কাজ করে। দিস ওয়ান ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রপার্টিজ ফর ইনহেরিটেন্স এন্ড ফর অলসো পাইথন। প্রায় অবজেক্ট ওরিয়েন্টেড সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটা আছে, সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইনহেরিটেন্স আছে, তো পাইথনের ক্ষেত্রে এটা আমরা দেখলাম। এরপরে দেখেন ইনক্যাপসুলেশন। ইনক্যাপসুলেশন আসলে কি? ইনক্যাপসুলেশন একটু পড়ি। ইউজ ওওপি ইন পাইথন উই ক্যান রেস্ট্রিক্ট অ্যাক্সেস টু মেথড এন্ড ভেরিয়েবল। আমরা ভেরিয়েবল, আমরা একটা ক্লাসের মধ্যে যে ভেরিয়েবল বা মেথড গুলো আছে সেগুলার ইউজটা রেস্ট্রিক্টেড করে দিতে পারি। কে ইউজ করবে সেটা কিন্তু করে দিতে পারি। যেমন সরাসরি আমি এক্সাম্পলে চলে যাই, এটা কপি করে নিয়ে বসাই, বসে আপনাদেরকে বোঝাই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। একটা এক্সাম্পলেই ক্লিয়ার করার চেষ্টা করব। ইনক্যাপসুলেশন কি হতে পারে সেটা একটু দেখাই। দেখেন এখানে খেয়াল করেন, ক্লাস কম্পিউটার ডিফাইন ইনিট সেলফ। ওকে, মানে আমরা যখনই কল করব সেই কলের সময় যদি কোনো মেথড থাকে এখানে আসবে, এখানে কিন্তু কোনো কিছু নাই, তার মানে এখানে আমরা একটা ভ্যালু, ম্যাক্স প্রাইসের ভ্যালু 900 করে দিলাম। যেই একে পয়েন্ট করুক, মানে এই ক্লাসকে যেই একটা ক্লাস থেকে অবজেক্ট তৈরি করুক, সেই ক্লাস সেই অবজেক্টের জন্য ম্যাক্স প্রাইসের ভ্যালু 900 হবে। ওকে, এরপরে দেখেন ডিফাইন সেল এর একটা ফাংশন, সেলিং প্রাইসটা কি হবে, এখানে যে প্রাইসটা আছে সেটাই কিন্তু সে দেখাবে, যে সেলফ ডট ম্যাক্স প্রাইস। এরপরে আরেকটা ফাংশন কল করলাম, সেট ম্যাক্স প্রাইস, এখানে সেলফ আর প্রাইসটা দেখাবে। এখানে কিন্তু এই ফাংশনে আপনি যেই ভ্যালুটা দিবেন এই ফাংশনের মাধ্যমে, সেইটা কি করবে, এই যে ম্যাক্স প্রাইসের ভ্যালুটাকে চেঞ্জ করে দেবে। তার মানে কিন্তু তিনটা জিনিস, ইনিট যেখানে ম্যাক্স প্রাইস ভ্যারিয়েবলটাকে 900 করবে, সেল এখানে কি আছে সেটা প্রিন্ট করে দেখাবে ম্যাক্স প্রাইসটাকে, আর এখানে একটা ফাংশন আছে এই ক্লাসের মধ্যে, আপনি ইচ্ছা করলে এই ফাংশন দিয়ে এটাকে চেঞ্জ করতে পারেন। কল করলে সেটা তো 900ই হবে, চেঞ্জ করার কোনো সুযোগ নাই, কিন্তু যদি আপনি এই ফাংশন দিয়ে কল করেন তাহলে কিন্তু এই ভ্যালুটা, ম্যাক্স প্রাইসের ভ্যালুটা চেঞ্জ হবে। এখন দেখেন সি এর ভ্যালু, মানে সি, আমরা এটা একটা অবজেক্ট, এটা তো আমরা ক্লাস তৈরি করলাম, অবজেক্ট হচ্ছে কম্পিউটার নামে একটা ক্লাস আছে, সেটাকে পয়েন্ট করলো। এরপরে সি সেল যদি দিই, যখনই পয়েন্ট করলো তখন কি হলো, ম্যাক্স প্রাইসের ভ্যালু 900 হলো। এরপরে সি ডট সেল, তার মানে সি ডট সেল দিলে এই ম্যাক্স প্রাইসের ভ্যালুটা কত প্রিন্ট করবে, 900 প্রিন্ট করবে। একটু করে দেখাই, এই যে সেলিং প্রাইস 900। ওকে, সেলিং প্রাইস 900 দেখালো। এরপরে আপনি দেখেন সি ডট ম্যাক্স প্রাইস, আপনি এই ম্যাক্স প্রাইসের ভ্যালু 1000 করছেন, সি ডট সেল এটা দিয়ে প্রিন্ট করতে চাচ্ছেন, ভ্যালু কিন্তু চেঞ্জ হয় নাই, চেঞ্জ হবেও না। আপনি ইনিটের মধ্যেকার কোনো ভ্যালু, কোনো ভ্যারিয়েবলের ভ্যালু বাইরে থেকে চেঞ্জ করার ক্ষমতা রাখেন না, এই জন্য চেঞ্জ হয় নাই। আপনি ভ্যালু চেঞ্জ করতে পারবেন, তবে আপনাকে এই ফাংশন দিয়েই চেঞ্জ করতে হবে। একটা ক্লাসের মধ্যে কোনো ভ্যারিয়েবল যদি থাকে তাহলে ওই ভ্যারিয়েবলকে আপনি ওই ক্লাসের যে অন্য কোনো ফাংশন যেটা ডিক্লেয়ার করা আছে সেটা দিয়ে চেঞ্জ করতে পারবেন, বাইরে থেকে চেঞ্জ করার সুযোগ নাই।
দিস ইজ কল্ড ইনক্যাপসুলেশন। এই যে বলা আছে ক্যান রেস্ট্রিক্ট দ্য অ্যাক্সেস টু মেথড এন্ড ভেরিয়েবল। আপনি রেস্ট্রিকশন তৈরি করতে পারেন অ্যাক্সেস করার ক্ষেত্রে। এরপরে দেখি যে কিভাবে হতে পারে। এরপরে দেখেন তো আমরা এইটাকে অ্যাড করব। আমরা এইখানে এবার এইটাকে অ্যাড করব ইউজিং সেটার ফাংশন। আমরা এই ফাংশনটাকে ইউজ করছি, সেট ম্যাক্স প্রাইস 1000। এটাতে কিন্তু কাজ হয় নাই, সরাসরি সি ডট এটা দিয়ে কিন্তু কাজ হয় নাই। এরপরে সি ডট সেট ম্যাক্স প্রাইস 1000 দিলাম, তাহলে এখানে আসলো কি প্রাইসের ভ্যালু আসলো 1000। এরপরে ম্যাক্স প্রাইসের ভ্যালু এখানে 1000 দিল। এরপরে যদি সি ডট সেল দিই, এবার কি হয় দেখেন তো, এবার কিন্তু চেঞ্জ হয়েছে। তার মানে কি হলো, আপনি এখানে এই ক্লাসের ভ্যালু সরাসরি বাইরে থেকে ভ্যারিয়েবলকে চেঞ্জ করতে পারছেন না। কিন্তু যদি আপনি এই ক্লাসের মধ্যে কোনো মেথড ইউজ করেন, তাহলে ওই মেথড দিয়ে ভ্যারিয়েবলকে চেঞ্জ করতে পারেন, যেটা আমরা এটা দিয়ে করলাম। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ ইনক্যাপসুলেশন। এবং এইখানে কিন্তু এটা ডিটেলস লেখা আছে কি হচ্ছে আমি যেটা বললাম। আপনি কোনো ভেরিয়েবলের কোনো ক্লাসের মধ্যেকার কোনো ভেরিয়েবলকে ইউনিটের মধ্যে যে ভ্যালুবল গুলো আছে সেই ভ্যারিয়েবলের ভ্যালু কিন্তু সরাসরি বাইরে থেকে চেঞ্জ করতে পারেন না। ক্লাসের মধ্যেকার কোনো ফাংশনকে দিয়ে আপনি ভ্যারিয়েবল চেঞ্জ করতে পারেন। এটা কিন্তু রেস্ট্রিকশন ক্রিয়েট করা যায়। এটা একটা এক্সাম্পল, এটা প্রোগ্রামিং এর সময় আপনি কাজে লাগাতে পারেন ইনক্যাপসুলেশন। আমরা ইনক্যাপসুলেশন দেখলাম, এরপর পলিমরফিজম। পলিমরফিজম আমরা একটু দেখি। পলিমরফিজমের একটা এক্সাম্পল আপনাদেরকে দেখানোর চেষ্টা, দুইটা এক্সাম্পল আছে এখানে, আমরা দুইটাই দেখানোর চেষ্টা করব। পলিমরফিজম কি করে? পলিমরফিজম মিন্স মাল্টিপল ফর্ম। In Python, we can find the same operator or function taking multiple form. আমরা একই জিনিস বিভিন্ন ফর্মে ইউজ করতে পারি। যেমন কোনো অপারেটর হতে পারে বা কোনো ফাংশনের নাম হতে পারে। It is also useful in creating different class which will have class method with same name. This helps in reusing a lot of code and decreasing code complexity. আপনার কোডের কমপ্লেক্সিটিকে কমানোর জন্য আসলে ইউজ করতে পারেন। কিরকম হইতে পারে? আপনার এখানে দুইটা এক্সাম্পল দেওয়া আছে, একটা অপারেটরের ক্ষেত্রে আর একটা হচ্ছে বিল্ট ইন ফাংশনের ক্ষেত্রে। দেখেন আমরা দুইটা এক্সাম্পল অনেকভাবে করা যায়, এখানে দুইটা দেখানো আছে। অপারেটরের ক্ষেত্রে কি হইতে পারে দেখাই। খুব সিম্পল জিনিস, কিন্তু আপনি যখন অন্য ল্যাঙ্গুয়েজে চিন্তা করবেন তখন কিন্তু এটা কাজ করবে না অনেক ক্ষেত্রে, যদি সেটা আপনার অবজেক্ট ওরিয়েন্টেড না হয়। যেমন ধরেন এখানে এ এর ভ্যালু 23, বি এর ভ্যালু 11, সি এর ভ্যালু, মানে এ আর বি হচ্ছে ইন্টিজার টাইপের, সি হচ্ছে ফ্লোট টাইপের, S1 আর S2 এই দুইটা হচ্ছে স্ট্রিং টাইপের। এখন আপনি দেখেন প্রিন্ট এ প্লাস বি করছেন, এ প্লাস বি মানে কি? দুইটা ইন্টিজারকে যোগ করছে। আপনি যদি টাইপটা চেক করেন ইন্টিজার দিবে। বি প্লাস সি করছেন, একটা কিন্তু ইন্টিজার একটা কিন্তু ফ্লোট, দুইটা কিন্তু ডিফারেন্ট ডেটা টাইপের, কিন্তু সে যোগ করে দেখাবে এবং টাইপটা আপনাকে দিবে। আপনি এরপরে হ্যালো এবং দেয়ার দুইটা কিন্তু স্ট্রিং, দুইটাকে যোগ করছেন এবং আপনাকে দেখাচ্ছে টাইপ দেখাবে। কি দেখাচ্ছে দেখেন, দেখেন প্রথমটা যোগ করে 34 ইন্টিজার টাইপের, দ্বিতীয়টা যোগ করে 20.5, দুটাই ফ্লোট ছিল, ফ্লোট টাইপের। পরের দুইটা হচ্ছে স্ট্রিং, দুইটা সে দুইটাকে যোগ করে সে দেখাচ্ছে স্ট্রিং টাইপের। একই প্লাস অপারেটর, কিন্তু কোন সময় সে দুইটা ইন্টিজারকে যোগ করছে, কোন সময় দুইটা ফ্লোটকে যোগ করছে, কোন সময় দুইটা স্ট্রিং কে যোগ করছে। একই জিনিস মাল্টিপল ফর্মে ইউজ হচ্ছে, কোন সময় ইন্টিজার যোগ করার কারণে যোগে, কোন সময় হচ্ছে ফ্লোটের যোগে, কোন সময় স্ট্রিং এর যোগে। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ পলিমরফিজম, একই জিনিসের মাল্টিপল চেহারা। ঠিক আছে? এই যে the plus operator can take two inputs and give us the result depending on what the input are. In the below example, we can see how the integer input held an integer, and if one of the integer is float, and then the result become a float. দেখেন একই জিনিস, একই অপারেটর, কোন সময় দুটো ইন্টিজারকে যোগ করছে, কোন সময় ইন্টিজার ফ্লোটকে যোগ করছে, কোন সময় স্ট্রিং কে যোগ করছে। তো একই জিনিসের যখন মাল্টিপল রূপ থাকবে, এই যে পাইথন মিন্স মাল্টি, পলিমরফিজম মিন্স মাল্টিপল ফর্ম, মাল্টিপল ফর্মে থাকলে সেটা আসলে পলিমরফিজম, যেটা এখানে সাপোর্ট করে। এটা আমরা দেখলাম অপারেটরের ক্ষেত্রে। এখন যদি দেখি ফাংশনের ক্ষেত্রে, উই ক্যান অলসো সি দ্য ডিফারেন্ট পাইথন ফাংশন ক্যান টেক ইনপুট অফ ডিফারেন্ট টাইপস এন্ড দেন প্রসেস দেম ডিফারেন্টলি। যেমন when we supply a string length of len, it counts every letter in it, but if we
5 tuples or dictionary in the input, it process them differently. দেখেন আমরা যে লেন্থ ফাংশন ইউজ করি সচরাচর খুবই কমন, কিভাবে কাজ করে এক একটা ভেরিয়েবলের জন্য একটু দেখেন তো। স্ট্রিং, হাই দেয়ার, একটা স্ট্রিং, এটা কিন্তু হচ্ছে টাপল। যেহেতু আমরা ফার্স্ট ব্র্যাকেট থেকে বুঝতে পারছি ইট ইস টাপল, এবং এখানে 5টা ভ্যালু আছে, 5টা এলিমেন্ট আছে। এটা লিস্ট, লিস্টে কিন্তু 4টা এলিমেন্ট আছে। এটা ডিকশনারি, ডিকশনারিতে এলিমেন্ট কটা? 3টা। আমরা এখন দেখেন, খেয়াল করেন, সেম লেন্থ ফাংশন স্ট্রিং এর জন্য করছি, সেম লেন্থ ফাংশন টাপলের জন্য করছি, সেম লেন্থ ফাংশন লিস্টের জন্য করছি, সেম লেন্থ ফাংশন ডিকশনারির জন্য করছি। সে কিন্তু সবগুলোর জন্যই কাজ করছে। এখানে স্ট্রিং এর লেন্থ কত? 10। টাপলের লেন্থ কত? 5টা এলিমেন্ট 5। লিস্টের লেন্থ কত? 4টা এলিমেন্ট 4। ডিকশনারির লেন্থ কত? এখানে কিন্তু 3টা এলিমেন্ট, একটা দুইটা তিনটা 3। তার মানে এখানে কি দেখাচ্ছে যে আপনার একই নাম লেন, কিন্তু সে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে কাজ করছে, মানে একই জিনিসের মাল্টিপল চেহারা। ঠিক আছে, যখন যেটা দরকার সেভাবে কাজ করে। আপনি এখানে দেখেন, আমরা এতক্ষণ পর্যন্ত কিন্তু পলিমরফিজমের যে বিল্ট ইন অবস্থা সেটা দেখার চেষ্টা করেছি। আমরা কিন্তু নিজেরাও তৈরি করতে পারি। যেমন পলিমরফিজম ইন বিল্ট ইন ফাংশন, উই ক্যান অলসো see that different Python function can take input of different types and then process them differently. When we supply a string value of length, আমরা তো দেখলাম, it counts every letter in it, but in tuple and dictionary it can process differently, অলরেডি বলেছি আপনাদের। এখন দেখেন, আমরা কিন্তু যেটা এই দুটো এক্সাম্পল দেখলাম, এই দুটো কিন্তু আপনার বিল্ট ইন এর জন্য। আমরা কিন্তু ইউজার ডিফাইন্ড এর ক্ষেত্রেও পলিমরফিজম ইউজ করতে পারি। We can create method with same name but wrapped under different class names. So we can keep calling the same method with different class name prefix to get different result. ঠিক আছে, এখানে কি হতে পারে দেখাই, না হলে এটা ক্লিয়ার হবে না। প্রোগ্রামটা আমরা তৈরি করে ফেলি, এখানে কপি করে নিই। আমরা তো এতক্ষণ পর্যন্ত বিল্ট ইন পলিমরফিজমের অবস্থা দেখলাম। এবার যদি ম্যানুয়ালি আমরা তৈরি করতে চাই, ম্যানুয়ালি ইউজার ডিফাইন তৈরি করতে চাই, তাহলে কি হবে? দেখেন এটা কি হচ্ছে। আমাদের এখানে কিন্তু কি হচ্ছে, এখানে ম্যাথ ইম্পোর্ট পাই। এখানে আমাদের কিছু ম্যাথমেটিক্যাল কাজ করব, ওই জন্য আমরা ম্যাথ এই প্যাকেজ থেকে এই যে পাইটাকে আমরা ইম্পোর্ট করেছি। ওকে, ক্লাস রেক্টাঙ্গেল, এটা একটা রেক্টাঙ্গেল ক্লাস, এটা একটা সার্কেল ক্লাস। রেক্টাঙ্গেলের মধ্যে কি আছে? ইনিট ফাংশন সেলফ লেন্থ ব্রেথ, মানে দৈর্ঘ্য আর প্রস্থ নিবে। এরপরে সেলফের এর ভ্যারিয়েবল কিন্তু দুইটা, এল আর বি। এল এর ভ্যালু লেন্থ আর বি এর ভ্যালু ব্রেথ। পেরিমিটার তৈরি করা হচ্ছে, পেরিমিটার মানে পরিধি। পেরিমিটারের ক্ষেত্রে কি হবে, এটা কি দৈর্ঘ্য আর প্রস্থ ইন্টু 2, মানে 4টা বাহু একটা রেক্টাঙ্গেলের। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ, দুবার দৈর্ঘ্য দুবার প্রস্থ, মানে 2 দিয়ে গুণ করলে আপনার পেরিমিটারটা বের হবে। আর এরিয়ার ক্ষেত্রে কি হবে, এরিয়া হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এল ইন্টু বি, মানে লেন্থ ইন্টু ব্রেথ। এভাবে কিন্তু আমরা রেক্টাঙ্গেলের যখন কোনো এই ক্লাসটাকে কোনো অবজেক্ট কল করবে, আমরা লেন্থ এবং ব্রেথ নিব, এবং সেই দুইটা ভ্যালুগুলোকে নিয়ে ভ্যারিয়েবলের মধ্যে ঢুকিয়ে আমরা হচ্ছে পেরিমিটার এবং এরিয়া ক্যালকুলেট করতে পারি। ওকে, আর একটা ক্লাস সার্কেল। এখানে সার্কেলের হচ্ছে আমরা ইনিট ফাংশনের মধ্যে রেডিয়াসটা নেওয়া হচ্ছে, একটাই ভেরিয়েবল আর এই রেডিয়াসটাকে দিয়ে দেওয়া হচ্ছে। পেরিমিটার কি হবে, 2 × π × r, 2 π r আমরা জানি পেরিমিটার বের করা। এরিয়া কি হবে, π r স্কোয়ার, এটা পাই আর এটা হচ্ছে আর, ডাবল মাল্টিপ্লিকেশন মানে এটা স্কোয়ার।
এভাবে কিন্তু আমরা সার্কেলের পেরিমিটার এবং এরিয়া বের করতে পারি। তার মানে আমরা দুইটা ক্লাস তৈরি করলাম, একটা রেক্ট্যাঙ্গেলের পেরিমিটার এবং এরিয়া, যেখানে দুইটা ভেরিয়েবল দিব আমরা, আর সার্কেলের একটা ভেরিয়েবল দিব যেখানে পেরিমিটার এবং এরিয়া বের হবে। এরপরে আমরা এই দুইটা ক্লাসকে নিয়ে কিভাবে কাজ করতে পারি, যেমন দেখেন এই যে রেক্ট্যাঙ্গেল এটা একটা অবজেক্ট আরইসি, এবং আমরা এই ক্লাসটাকে ডিফাইন করছি কি দিয়ে, 5 3। তার মানে এখানে যাবে লেন্থ এবং ব্রেথ, এল আর বি আসবে, পেরিমিটার এবং এরিয়া এভাবে ক্যালকুলেট হবে। সার্কেলের ভ্যালু আমরা এখানে এই সিআর দিয়ে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, যেখানে ক্লাসের মধ্যে এর ভ্যালুটা আসবে 4, এখানে আসলো 4। এরপরে আমরা কি করছি, রেক্ট্যাঙ্গেলের পেরিমিটার যদি প্রিন্ট করি, আরইসি ডট পেরিমিটার এই মেথডটাকে কল করলাম, পেরিমিটার দিবে। আমরা রেক্ট্যাঙ্গেলের যদি এরিয়া দেখতে চাই তাহলে আরইসি ডট এরিয়া দিই, তাহলে এটা আমাদের এরিয়াটা দেখাবে। এই তো। এরপরে যদি আমরা সার্কেলে দেখতে চাই তাহলে যে সিআর অবজেক্ট পেরিমিটার এটা আসবে, এবং সিআর এরিয়া এটা আসবে। কি হয়, খুব সিম্পল। কোথাও একটু ভুল হচ্ছে আমাদের, এখানে 2 ছিল মনে হয়, আমরা 2টাকে তুলে ফেলছি। এই যে আপনি এখানে রেক্ট্যাঙ্গেলের জন্য পাচ্ছেন এরিয়া প্যারামিটার, এখানে কিন্তু আপনি সার্কেলের জন্য পাচ্ছেন এরিয়া প্যারামিটার, পেরিমিটার। তো এখানে কি দেখাচ্ছে আসলে একটু খেয়াল করেন তো। এখানে দেখেন আপনার একই নাম, আপনি এখানে করে আসি, এখানে রেক্ট্যাঙ্গেলের জন্য পেরিমিটার ইউজ করছেন, সার্কেলের জন্য পেরিমিটার ইউজ করছেন, কিন্তু রেজাল্ট কিন্তু ভিন্ন দিচ্ছে। আবার রেক্ট্যাঙ্গেলের জন্য এরিয়া ইউজ করছেন, সার্কেলের জন্য এরিয়া ইউজ করছেন, কিন্তু রেজাল্ট কিন্তু ভিন্ন দিচ্ছে। তার মানে একই নামের মেথড বাট ডিফারেন্ট রেজাল্ট দিচ্ছে। তার মানে একই জিনিসের ভিন্ন রূপ, দিস ইজ কল্ড পলিমরফিজম। আমরা এটা কিন্তু ইউজার ডিফাইন্ড অবস্থায় দেখলাম, আমরা আমাদের মতো করে তৈরি করে দেখলাম, মেথডের নাম এক বাট রেজাল্ট আলাদা। কারণ ক্লাস আলাদা, ক্লাসের মধ্যে আমরা ওইভাবে ডিফাইন করেছি। এটা হলো ইউজার ডিফাইন্ড হিসেবে আমরা কিভাবে পলিমরফিজমকে ইউজ করতে পারি। তো আমরা এর আগে দুটো এক্সাম্পল দেখলাম পলিমরফিজমের, সেটা হলো যে আমরা বিল্ট ইন ফাংশন হিসেবে অপারেটর কিভাবে পলিমরফিজমের কাজ করে, এবং একটা ফাংশন যেমন লেন্থ, এই ফাংশনটা কিভাবে পলিমরফিজমের কাজ করে। এবং আমরা এখানে নিজের মতো করে আমরা দুইটা ক্লাস তৈরি করেছি, এবং দুইটা ক্লাসের মধ্যে দুইটা একই নামের মেথড তৈরি করেছি, পেরিমিটার এবং এরিয়া। এবং আমরা এখান থেকে একই নাম দিয়ে কিন্তু ডিফারেন্ট রেজাল্ট পাচ্ছি, কারণ দুইটা ফাংশন বা মেথড দুইটা ডিফারেন্ট ক্লাসের, একই জিনিসের ভিন্ন রূপ। এই ছিল আমাদের পলিমরফিজম। তো পলিমরফিজম আমরা দেখলাম। আমরা মূলত এই লেকচারে যেটা চেষ্টা করলাম, ক্লাস এবং অবজেক্টের ডিটেলস কিভাবে কাজ করে, ইনহেরিটেন্স কিভাবে কাজ করে ডিটেলস দেখেছি, ইনক্যাপসুলেশন কিভাবে আমরা আসলে অ্যাক্সেসটাকে রেস্ট্রিক্ট করতে পারি আমাদের ক্লাসের মধ্যেকার, সেটা আমরা দেখেছি। এবং পলিমরফিজম একই জিনিসের মাল্টিপল চেহারা কিরকম হইতে পারে, একই নাম দিয়ে আমরা বিভিন্ন সময় যেটা আমাদের প্রয়োজন সেই কাজগুলো করতে পারছি, সেইটা আমরা পলিমরফিজমে দেখেছি। এই ছিল মোটামুটি আজকের লেকচার। থ্যাংক ইউ।